সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ৩২। আমানুল্লাহ ইউরোপ থেকে নিয়ে এলেন একগাদা দামি আসবাবপত্র, অগুন্তি মোটরগাড়ি আর বক্তৃতা দেবার বদভ্যাস। প্রাচ্য দেশের লোক খেয়ে দেয়ে ঢেকুর তুলতে তুলতে আরামে গা এলিয়ে দেয়। পশ্চিমের ডিনারের পর স্পিচ, লাঞ্চের পর অরেটরি, তাও আবার যত সব শিরোপীড়াদায়ক পলিটিক্যাল বিষয় নিয়ে। সাহেবরা বিলেতে লাঞ্চ ডিনারে আমানুল্লাহকে যে নেশার পয়লাপাত্র খাইয়ে দিয়েছিল তার খোয়ারি তিনি চালালেন কাবুলে ফিরে এসে, মাত্রা বাড়িয়ে লম্বা লম্বা লেকচার ঝেড়ে। পরপর ৩ দিনে নাকি তিনি একুনে ৩০ ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন। কিন্তু কারো কথায় তো আর গায়ে ফোসকা পড়ে না। কাবুলে চিঁড়ের প্রচলন নেই, কাজেই শ্রোতারা কেউ ঘুমলো, কেউ শুনলো, দু একজন মনে মনে ইউরোপে তার বাজে খরচার আঁক কষল। তারপর আরম্ভ হলো সংস্কারের পালা। একদিন সকালবেলা মৌলানার বাড়ি যেতে গিয়ে দেখি ১৫ আনা দোকানপাট বন্ধ। বড় দোকানের ভিতর গ্রামোফোন ফটোগ্রাফের দোকানটা খোলা ছিল। দোকানদার পাঞ্জাবি, অমৃতসরের লোক, আমাদের সঙ্গে ভাবছিল। খবর শুনে বিশ্বাস হলো না। আমানুল্লাহর হুকুম, কার্পেটের উপর পদ্মাসনে বসে দোকান চালাবার কায়দা বেআইনি করা হলো। সব দোকানে বিলিতি কায়দায় চেয়ার টেবিল চাই। আমি বলল, সে কি কথা? ছুতোর, কামার, কলাইগড়, মুচি সব সব ছোট ছোট খোপের ভিতরে চেয়ার টেবিল ঢোকাবে কি করে? পাবেই বা কোথায়? নিরুত্তর। যারা পয়সাওয়ালা, যাদের দোকানে জায়গা আছে, রাতারাতি মেজ কুর্সি পাবে কোথায়? ছুতোরও ভয়ে দোকান বন্ধ করেছে। বলে চেয়ারে বসে টেবিলে তক্তা রেখে সে নাকি রেঁদা চালাতে শেখেনি। আগের থেকে নোটিশ দিয়ে হুঁশিয়ার করা হয়নি? না। জানেন তো আমানুল্লাহ বাদশাহর সবকিছু ঝটপট। পাক্কা ৩ সপ্তাহ ১৪ আনা দোকানপাট বন্ধ রইল। গম ডাল অবশ্যই পিছনের দরজা দিয়ে আড়ালে আবডালে বিক্রি হলো। তাদের উপরে চোটপাট করে পুলিশ ২ পয়সা কামিয়ে নিল। আমানুল্লাহ হার মানলেন কিনা জানি না, তবে ৩ সপ্তাহ পরে একে একে সব দোকানই খুলল পূর্ববৎ, অর্থাৎ বিনা চেয়ার টেবিল। কাবুলের সবাই এই ব্যাপারে চটে গিয়েছিল সন্দেহ নেই, কিন্তু রাজার খামখেয়ালিতে তারা অভ্যস্ত বলে অত্যধিক উষ্মা বোধ করেনি। কাবুলিদের এ মনোভাবটা আমি ঠিক ঠিক বুঝতে পারিনি, কারণ আমরা ভারতবর্ষে অত্যাচার অবিচারে অভ্যস্ত বটে, কিন্তু খামখেয়ালি বড় একটা দেখতে পাইনি। আমার মনে খটকা লাগলো। পাগমানের পাগলামির কথা মনে পড়ল। গায়ের লোককে শহরে ডেকে এনে মর্নিং স্যুট পরাবার বিড়ম্বনা, এ যে তারই পুনরাবৃত্তি। এ যে আরো পীড়াদায়ক, মূল্যহীন, অর্থহীন ইউরোপের অন্ধানুকরণ। মীর আসলামের সঙ্গে দেখা হলে পর তিনি আমাকে সবিস্তার আলোচনা না করতে দিয়ে যেটুকু বললেন, বাংলা ছন্দে তার অনুবাদ করলে দাঁড়ায়, কয়লাওয়ালার দোস্তি তওবা, ময়লা হতে রেহাই নাই, আতরওয়ালার বাক্স বন্ধ, দিলখুশ তবু পাই খুশবাই। আমি বললুম, এ তো হলো সূত্র, ব্যাখ্যা করুন। মীর আসলাম বললেন, পাশ্চাত্য ভূখণ্ডে ইংরেজ, ফরাসি প্রভৃতি ফিরিঙ্গি সম্প্রদায়ের সঙ্গে গাত্র ঘর্ষণ করত। আমানুল্লাহ যে কৃষ্ণপ্রস্তর চূর্ণ সর্বাঙ্গে লেপন করিয়া আসিয়াছেন, তদ্বারা তিনি কাবুল হট্ট মশিলিপ্ত করিবার বাসনা প্রকাশ করিতেছেন। তথাপি অস্মদ্দেশীয় বিদগ্ধজনের শোক কথঞ্চিত প্রশমিত হইত যদি নৃপতি প্রস্তরচূর্ণের সঙ্গে সঙ্গে কিঞ্চিত প্রস্তর খণ্ডও আনায়ন করিতেন। তদ্বারা ইন্ধন প্রজ্বলিত করিলে দিন দেশের শৈত্য নির্বাপিত হইত। আমি বলল, চেয়ার টেবিলে চালানো যদি মশিলেপন মাত্রই হয়, তবে তা নিয়ে এমন ভয়ঙ্কর দুঃখ করবার কি আছে বলুন তো? মীর আসলাম বললেন, অযথা শক্তিক্ষয়, নৃপতির অবমাননা, ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আর ৫ জনের সঙ্গে আলাপ আলোচনা করে দেখলুম যে তাঁরা মীর আসলামের মতো কালো চশমা পরে ভবিষ্যৎ এত কালো করে দেখছেন না। ছোকরাদের চোখে তো গোলাপি চশমা, গোলাপি বললেও ভুল বলা হয়, সে চশমা লাল টকটকে, রক্ত মাখানো। তারা বলে, যেসব বদমাইশেরা এখনো কার্পেটে বসে দোকান চালাচ্ছে, তাদের ধরে ধরে কামানের মুখে বেঁধে হাজারো টুকরো করে উড়িয়ে দেওয়া উচিত। আমানুল্লাহ নিতান্ত ঠান্ডা বাদশাহ বলেই তাদের রেহাই দিয়েছেন।
ভেবেচিন্তে আমি গোলাপি চশমাই পরলুম। তার কিছুদিন পরে আরেক নয়া সংস্কারের খবর আনলেন মৌলানা। আফগান সেপাইদের মানা করা হয়েছে তারা যেন কোনো মোল্লাকে মুর্শিদ না বানায়, অর্থাৎ গুরু স্বীকার করে যেন মন্ত্র না নেয়। খাঁটি ইসলামে গুরু ধরার রেওয়াজ নেই। পণ্ডিতেরা বলেন কুরআন শরীফ কিতাবুম মুবিন, অর্থাৎ খোলা কিতাব। তাতেই জীবনযাত্রার প্রণালী আর পরলোকের জন্য পুণ্য সঞ্চয়ের পন্থা সোজা ভাষায় বলে দেওয়া হয়েছে। গুরু মেনে নিয়ে তার অন্ধানুসরণ করার কোনো প্রয়োজন নেই। অন্য দল বলেন এ কথা আরবদের জন্য খাটতে পারে, কারণ তারা আরবিতে কুরআন পড়তে পারে, কিন্তু ইরানি কাবুলিরা আরবি জানে না, গুরু না নিলে কি উপায়? এ তর্কের শেষ কখনো হবে না। কিন্তু বিষয়টা যদি ধর্মের গণ্ডির ভিতরেই বদ্ধ থাকতো, তবে আমানুল্লাহ গুরু ধরা বারণ করতেন না। কারণ যদিও মানুষ গুরু স্বীকার করে ধর্মের জন্য, তবু দেখা যায় যে শেষ পর্যন্ত গুরু দুনিয়াদারির সব ব্যাপারেই উপদেশ দিতে আরম্ভ করেছেন, এবং গুরুর উপদেশ সাক্ষাৎ আদেশ। তাহলে দাঁড়ালো এই যে আমানুল্লাহর আদেশের বিরুদ্ধে মোল্লা যদি তার শিষ্য কোনো সেপাইকে পাল্টা আদেশ দেন, তবে সে সেপাই মোল্লার আদেশই যে মেনে নেবে তাতে আর কোনো সন্দেহ নেই। চার্চ বনাম স্টেট। গোলাপি চশমাটা কপালে তুলে অনুসন্ধান করলুম দেওয়ালে কোনো লেখা ফুটে উঠেছে কিনা। আমানুল্লাহ কেন হঠাৎ এ আদেশ জারি করলেন? তবে কি কোনো অবাধ্যতা, কোনো বিদ্রোহ, কোনো? কিন্তু এসব সন্দেহ কাবুলে মুখ ফুটে বলা তো দূরের কথা, ভাবতে পর্যন্ত ভয় হয়। আমার শেষ ভরসা মীর আসলাম। তিনি দেখি কালো চশমায় আরেক পোঁচ ভূষো মাখিয়ে রাজনৈতিক আকাশের দিকে তাকিয়ে আছেন। খবরটা দেখলুম তিনি বহু পূর্বেই জেনে গিয়েছেন। আমার প্রশ্নের উত্তরে বললেন, ইহলোক পরলোক সর্বলোকের জন্যই গুরু নিষ্প্রয়োজন। তৎসত্ত্বেও কেহ যদি অনুসন্ধান করে, তবে তাহাকে প্রতিরোধ করাও ততোধিক নিষ্প্রয়োজন। আমি বললুম, কিন্তু আপনি যখন আপনার ভারতীয় গুরুর কথা স্মরণ করেন, তখনই তো দেখেছি তার প্রশংসায় আপনি পঞ্চমুখ। মীর আসলাম বললেন, গুরু দ্বিবিধ। যে গুরুগৃহে প্রবেশ করার দিন তোমার মনে হইবে গুরু ভিন্ন পদমাত্র অগ্রসর হইতে পারো না, এবং ত্যাগ করিবার দিন মনে হইবে গুরুতে তোমার প্রয়োজন নাই, তিনিই যথার্থ গুরু। অর্থাৎ গুরুর আদর্শ তিনি যেন একদিন শিষ্যের জন্য সম্পূর্ণ নিষ্প্রয়োজন হইতে পারেন। দ্বিতীয় শ্রেণীর গুরু শিষ্যকে প্রতিদিন পরাধীন হইতে পরাধীনতর করেন। অবশেষে গুরু বিনা সে শিষ্য নিঃশ্বাস প্রশ্বাস কর্ম পর্যন্ত সুসম্পন্ন করিতে পারে না। আমার গুরু প্রথম শ্রেণীর, আফগান সৈন্যের গুরু দ্বিতীয় শ্রেণীর। আমি বললুম, অর্থাৎ আপনার গুরু আপনাকে স্বাধীন করলেন, আফগান সেপাইয়ের গুরু তাকে পরাধীন করলেন। পরাধীনতা ভালো জিনিস নয়, তবে কেন বলেন গুরু নিষ্প্রয়োজন? বরঞ্চ বলুন গুরু গ্রহণ সেখানে অপকর্ম। মীর আসলাম বললেন, ভদ্র সত্য কথা বলিয়াছ, কিন্তু প্রশ্ন, সংসারের কয়জন লোক স্বাধীন হইয়া চলিতে ভালোবাসে বা চলিতে পারে? যাহারা পারে না, তাহাদের জন্য কি উপায়? আমি বললুম, ক্ষুধায় মালুম, কিন্তু উপস্থিত বলুন সৈন্যদের বিদ্রোহ করার কোনো সম্ভাবনা আছে কিনা। মীর আসলাম বললেন, নৃপতির সন্নিকটস্থ সেনাবাহিনী কখনো বিদ্রোহ করে না, যতক্ষণ না সিংহাসনের জন্য অন্য প্রতিদ্বন্দ্বী উপস্থিত হন। আমি ভারী খুশি হয়ে বিদায় নিতে গিয়ে বললুম, কয়েকদিন হলো লক্ষ্য করছি আপনার ভাষা থেকে আপনি কঠিন আরবি শব্দ কমিয়ে আনছেন, সেটা কি সজ্ঞানে? মীর আসলাম পরম পরিতোষ সহকারে মাথা দোলাতে দোলাতে হঠাৎ অত্যন্ত গ্রাম্য কাবুলি ফার্সিতে বললেন, একদিনে বুঝতে পারলে চাঁদ? তবে হক কথা শুনে যাও, আর বছর যখন হেথায় এলে তখন ফার্সি জানতে ঢুঢু, তাইতে তোমায় তালিম দেবার জন্য আরবি শব্দের বেড়া বানাতো, তুমি ডিঙিয়ে ডিঙিয়ে পেরোতে। গোড়ার দিকে ঠ্যাংগুলো জখম টখমও হয়েছে, এখন দিব্যি আরবি ঘোড়ার মতো আরবি বেড়া ডিঙোচ্ছ, তাই খামোখা বখেরা বাঁধার কম্ম বন্ধ করে দিল। গুরু এখন ফালতু, মাথার ভসভসে গিলুতে তুরপুন সিধল। আমি বাড়ি ফেরার সময় ভাবলুম,
লোকটি সত্যিকার পণ্ডিত। গুরু কি করে নিজেকে নিষ্প্রয়োজন করে তোলেন সেটা হাতে কলমে দেখিয়ে দিলেন। তারপর বেশি দিন যায়নি, এমন সময় একদিন নোটিশ পেলুম একদল আফগান মেয়েকে উচ্চশিক্ষার জন্য তুর্কিতে পাঠানো হবে। স্বয়ং বাদশাহ উপস্থিত থেকে তাদের বিদায় আশীর্বাদ দেবেন। আমি যাইনি। ব্রিটিশ রাজদূতাবাসের এক উচ্চপদস্থ ভারতীয় কর্মচারীর মুখ থেকে বর্ণনাটা শুনলুম। তার নাম বলবো না। সে নাম এখনো মাঝে মাঝে ভারতবর্ষের খবরের কাগজে ধূমকেতুর মতো দেখা দেয়। বললেন, গিয়ে দেখি জনপুরি কাবুলি মেয়ে গার্ল গাইডের ড্রেস পরে দাঁড়িয়ে। আমানুল্লাহ স্বয়ং উপস্থিত, অনেক সরকারি কর্মচারী, বিদেশি রাজদূতাবাসের গণ্যমান্য সভ্যগণ, আর একপাশে মহিলারা। রানী সুরাইয়াও আছেন। হ্যাটের সামনে পাতলা নেটের পর্দা। আমানুল্লাহ উচ্চশিক্ষা সম্বন্ধে অনেক খাঁটি এবং পুরনো কথা নিয়ে অবতরণিকা শেষ করে বললেন, আমি পর্দা প্রথার পক্ষপাতী নই, তাই আমি এই মেয়েদের বিনা বোরখায় তুর্কি পাঠাচ্ছি। কিন্তু আমি স্বাধীনতা প্রয়াসী, তাই কাবুলের কোনো মেয়ে যদি মুখের সামনের পর্দা ফেলে দিয়ে রাস্তায় বেরোতে চায়, তবে আমি তাকে সাহায্য করতে প্রস্তুত। আবার আমি কাউকে জোর করতেও চাইনি। এমনকি মহিষী সুরাইয়াও যদি বোরকা পরাই পছন্দ করেন, তাতেও আমার আপত্তি নেই। কর্মচারীটি বললেন, এতটা ভালোই ভালোই চলল, কিন্তু আমানুল্লাহর বক্তৃতা শেষ হতেই রানী সুরাইয়া এগিয়ে এসে নাটকী ঢঙে হ্যাটের সামনের পর্দা ছিঁড়ে ফেললেন। কাবুল শহরের লোক সভাস্থলে আফগানিস্তানের রাজমহিষীর মুখ দেখতে পেল। কর্মচারীটির রসবোধ অত্যন্ত কম, তাই বর্ণনাটা দিলেন নিতান্ত নিরস নির্জলা। কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে যে জিজ্ঞেস করব তারও উপায় নেই। হয়তো ঘুঘু এসেছেন রিপোর্ট তৈরি করবার মতলব নিয়ে। ঘটনাটা ভারতবাসীর মনে কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই হবে রিপোর্টের মশলা। আমিও পোকার খেলার জুয়ারির মতো মুখ করে বসে রইলুম। যাবার সময় বললেন, এরকম ধারা ড্রামাটিক কায়দায় পর্দা ছেঁড়ার কি প্রয়োজন ছিল? রয়ে সয়ে করলেই ভালো হতো না? আমি মনে মনে বললুম, ইংরেজির সনাতন পন্থা, সবকিছু রয়ে সয়ে, সবকিছু টাপে টোপে। তা সে ইংরেজি লেখাপড়া চালানোই হোক, আর ঢাকাই মসলিনের বুক ছিঁড়ে টুকরো টুকরো করাই হোক। ছুঁচ হয়ে ঢুকবে, বুসল হয়ে বেরোবে। কিছু একটা বলতে হয়। নিবেদন করলুম, এসব বিষয়ে এককালে ভারতবাসী মাত্রই কোনো না কোনো মত পোষণ করত। কারণ তখনকার দিনে আফগানিস্তান ভারতবর্ষের মুখের দিকে না তাকিয়ে কোনো কাজ করত না। কিন্তু এখন আমানুল্লাহ নিজের চোখে সমস্ত পশ্চিম দেখে এসেছেন। রাস্তা তাঁর চেনা হয়ে গিয়েছে। আমরা একপাশে দাঁড়িয়ে শুধু দেখব, মঙ্গল কামনা করব, ব্যাস। কর্মচারীটি চলে যাওয়ার পর অনেকক্ষণ ধরে বসে বসে ভাবলুম। কিন্তু একটা কথা এখানে আমি আমার পাঠকদের বেশ ভালো করে বুঝিয়ে দিতে চাই, যে আমি এবং কাবুলের আর 5 জন তখন আমানুল্লাহর এসব সংস্কার নিয়ে দিনরাত মাথা ঘামাইনি। মানুষের স্বভাব আপন ব্যক্তিগত সুখ দুঃখকে বড় করে দেখা। হাতের সামনের আপন মুঠি হিমালয় পাহাড়কে ঢেকে রাখে। দ্বিতীয়ত, যেসব সংস্কার করা হচ্ছিল তার একটাও আমার মতো 5 জনের স্বার্থকে স্পর্শ করেনি। স্যুট সঙ্গে নিয়েই আমরা কাবুল গিয়েছি, কাজেই স্যুট পরার আইন আমাদের বিচলিত করবে কেন? আর আমরা পাতলা নেটের ব্যবসাও করি নে, যে মহারানী তার হ্যাটের নেট ছিঁড়ে ফেললে আমাদের দেউলে হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরান আফগানিস্তানের বাদশাহ দেশের লোকের মাল জানের মালিক। আর সকলেই জানে এই 2 বস্তুই অত্যন্ত ফানি, নশ্বর। নশ্বর জিনিস এমনি যাবে, অমনিও যাবে। বাদশাহের খামখেয়ালি নিমিত্তের ভাগী মাত্র। রাজা বাদশাহ তো আর গাধা খচ্চর নন যে শুধু দেশের মোট পিঠে করে বইবেন আর জাবর কাটবেন। তারা হলেন গিয়ে তাজি ঘোড়ার জাত। দেশটাকে পিঠে নিয়ে যেমন হঠাৎ প্রগতির দিকে খামোখা ঊর্ধ্বশ্বাসে ছুটবেন, তেমনি কারণে অকারণে সওয়ারকে 2-4টে লাথি চাটও মারবেন। তাই বলে তো আর ঘোড়ার দানা পানি বন্ধ করে দেওয়া যায় না। কাজেই কাবুল শহরের লোকজন খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, বেরিয়ে বেড়াচ্ছে। এমন সময় আমানুল্লাহর প্রতিজ্ঞা
যে তিনি সব মেয়েদের বেপর্দায় বেরোবার সাহায্য করবেন এক ভিন্ন রূপ নিয়ে প্রকাশ পেল। শোনা গেল বাদশাহর হুকুম, কোন স্ত্রীলোক যদি বেপর্দা বেরুতে চায় তবে তার স্বামী যেন কোনো ওজর আপত্তি না করে। যাদের আপত্তি আছে তারা যেন বউদের তালাক দিয়ে দেয়। আর তারা যদি সরকারি চাকরি করে তবে আমানুল্লাহ দেখে নেবেন। কি দেখে নেবেন সেটা স্পষ্টভাবে বলা হয়নি, তবে চাকরিটাও হয়তো বউয়ের সঙ্গে সঙ্গে একই দরজা দিয়ে বেরিয়ে যাবে। সাধে কি আর বাংলায় বলি, বিবিজান চলে যান লবেজান করে। শুধু বিবিজান চলে গেলে সুস্থ মানুষ প্রেমিকদের কথা আলাদা, লবেজান হবে কেন? সঙ্গে সঙ্গে চাকরিটা গেলে পর মানুষ অনাহারে লবেজান হয়। মীর আসলাম বললেন, গিন্নিকে গিয়ে বন্যু, ওগো চোখে সুরমা লাগিয়ে বেবোরকায় কাবুল শহরে একটা রোদ মেরে এসো। বিশ্বাস করবে না ভায়া, বদনা ছুঁড়ে মারলে। তা জানো তো, মোল্লার পাগড়ি বদনাটাই খেলো টোল। আম্মু অবশ্যই টাল খেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। আমি বললুম, হ্যাঁ হ্যাঁ জানি, পাগড়ি অনেক কাজে লাগে। মীর আসলাম বললেন, ছাই জানো, বিয়ে করলে জানতে। বেয়ারা বউকে তোমার তো আর বেঁধে রাখতে হয় না। আমি বললুম, বাজে কথা। আমানুল্লাহ ক্যাচ করে কেটে দিয়েছেন, আর ভালোই করেছেন। বউকে বেঁধে রাখতে হয় মনের শিকল দিয়ে, হৃদয়ের জিঞ্জির দিয়ে। মীর আসলাম বললেন, হৃদয় মনের কথা ওঠে যেখানে তরুণ তরুণীর ব্যাপার। 60 বছরের বুড়ো 16 বছরের বউকে কোন মনের শিকল দিয়ে বাঁধতে পারে বলো? সেখানে কাবিন নামা, সর্বাঙ্গ ঢাকা বোরকা আর পাগড়ির নেজ। আমি বললুম, তা তো বটেই। মীর আসলাম বললেন, আমানুল্লাহ যে পর্দা ছেঁড়ার জন্য তম্বি লাগিয়েছেন তাতে জোয়ানদের কি? বেদনাটা সেখানে নয়, বুড়ো সর্দারদের ভিতর চিংড়ি বউদের ঠেকাবার জন্য সামাল সামাল রব পড়ে গিয়েছে। আমি শুধালুম, তরুণীরা চঞ্চল হয়ে উঠেছেন নাকি? তিনি বললেন, ভেলার এই বিপদ, আমাকে তুমি নরজের আকবর বাদশাহ ঠাউরালে নাকি? চিংড়িদের আমি চিনব কোত্থেকে? ইস্তক মেয়ে নেই, ছেলের বউও নেই। গিন্নির বয়স 50, কিন্তু বয়স ভাঁড়িয়ে হাফ টিকিট কেটেছেন। দেখলে বোঝা যায় শখানেক হবে। আমি বললুম, তবে কি বুড়োরা খামোখা ভয় পেয়েছেন? মীর আসলাম বললেন, শোনো খুলে বলি, আমানুল্লাহর হুকুম শোনা মাত্র চিংড়িরা যদি লাফ দিয়ে উঠত তবে বুড়োরাও না হয় তার একটা দাওয়াই বের করত। এই মনে করো তুমি যদি হঠাৎ তলোয়ার নিয়ে কাউকে হামলা করো, সেও কিছু একটা করবে। বীর হলে লড়বে, বকরির কলিজা হলে ন্যাজ দেখাবে। কিন্তু এ তো বাপু তা নয়, এ হলো মাথার ওপর ঝোলানো নাঙ্গা তলোয়ার। চিংড়িরা হয়তো সব চুপ করে বসে আছে, রাস্তায় তো এখনো চাঁদের হাট বসেনি, কিন্তু এক একজন 100খানা তলোয়ার হয়ে চাঁদের ওপর ঝুলে আছেন। চোখ দুটি বন্ধ করে একটিবার দেখে নাও বাপু। শিউরে উঠলুম।